লীলাবতী তার ৩ মেয়ে ও স্বামী মোহনদাসকে সঙ্গে করে একটি ছোট্ট গ্রামে বাস করত। লীলাবতীর স্বামী মোহনদাস নেশা করে বেড়াতো। সে ইনকামও করতো না, এই জন্য পুরো পরিবারের দায় দায়িত্ব ছিল লীলাবতীর ওপরে। এই জন্য লীলাবতী সংসার চালাতে দর্জির কাজ করত। মানুষের কাপড় সেলাই করে যে কয় টাকা ইনকাম হতো তা দিয়ে সে তার সংসারের খরচ চালাতো, বাচ্চাদেরকে স্কুলে পড়াতো। এই জন্য লীলাবতীর কাছে বেশি একটা টাকা জমতো না। লীলাবতীর ২ মেয়ে কাজল ও গুঞ্জন যখন স্কুলে গেল তখন অন্যান্য ধনীর বাচ্চারা তাদেরকে নিয়ে মজা করতে লাগলো। হে দেখো দেখো, আমাদের স্কুলের সবচেয়ে মডার্ন আর ইউনিক ড্রেস পরা মেয়েরা চলে এসেছে। দেখেছো দেখেছো, আমাদের স্কুলকে মনে হয় ওরা ফ্যাশন শো কম্পিটিশন মনে করেছে, এই জন্য এরকম ইউনিক ড্রেস পরে এসেছে। স্কুলের অন্যান্য বাচ্চাদের এরকম অপমান শুনে কাজল ও গুঞ্জন খুবই কষ্ট পেল। এই জন্য যখন তাদের স্কুল ছুটি হলো তখন তারা মন খারাপ করে বাসায় ফিরল। তাদেরকে দেখে তাদের মা গুঞ্জন বলল, গুঞ্জন, কাজল, মামুনিরা, তোমাদের কি হয়েছে? মুখ ভার হয়ে আছে কেন? মা, এই ছেঁড়া জামা পরে স্কুলে গেলে সব বাচ্চারাই আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে, আমাদের অনেক খারাপ লাগে। তাই বলছি আমরা আর স্কুলে যাব না। আমাদের জন্য নতুন জামা কেন তুমি নিয়ে আসো না? সোনারা, তোমরা তো ভালো করেই জানো আমি কিভাবে তোমাদের স্কুলে পড়াচ্ছি। কোনো মতে যাতে তোমরা লেখাপড়াটা শিখতে পারো এজন্য স্কুলে ভর্তি করে দিয়েছে। যদি আমার সামর্থ্যই থাকতো তাহলে কি তোমাদের ছোটো বোনকে আমি এতদিন স্কুলে ভর্তি করাইতাম না, আর তোমাদের এই ছোট ছোট আবদারকে পুরো করতাম না? লীলাবতী তার মেয়েদেরকে এসব বোঝাচ্ছিল। ঠিক তখনই তার নেশাগ্রস্ত স্বামী মোহনদাস চলে আসলো আর লীলাবতীকে বলল, লীলাবতী শোন, আমার সব টাকা জুয়া খেলতে গিয়ে শেষ হয়ে গেছে। তুই আমাকে টাকা দে, আমি গাঁজা মদ কিনবো, ইয়াবা খাবো। এটা তুমি কি বলছো? আমি আমার বাচ্চাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করতে পারছি না, স্কুলের ইউনিফর্ম কিনতে পারছি না, আর তুমি নাকি এসেছো নেশা করার জন্য টাকা চাইতে? কমাস কম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তো ইনকাম করতে শুরু করতে পারো, তাই না? ওদের মুখের দিকে তাকিয়ে তুমি নেশাটা ছাড়তে পারো। লীলাবতীর এ কথা শুনে মোহনদাস লীলাবতীর গালে অনেক জোরে থাপ্পড় মারল, যার কারণে লীলাবতীর মুখ থেকে রক্ত বের হতে শুরু করলো। মায়ের মুখ থেকে রক্ত বের হতে দেখে ৩ মেয়ে খুবই ভয় পেয়ে গেল। মা, তোমার শরীর ঠিক আছে তো? মা, তোমার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মা, আমাদের কারণে বাবা আজ আবার তোমার গায়ে হাত তুললো। না বেটা, তোমাদের কোনো দোষ নেই, তোমাদের মায়ের কিচ্ছু হয়নি। এই যে তোমার মাকে দেখছো, জীবনে কখনো কোনো দিন কারো কাছে হার মানেনি, মানবেও না। এরকমভাবে তোমরাও কখনো মানুষের কথায় নিজেদেরকে ছোট মনে করবে না। তোমরা মন দিয়ে লেখাপড়া করবে। এ কথা বলে লীলাবতী তাড়াতাড়ি মুখের রক্ত পরিষ্কার করে সেলাই মেশিনে বসলো আর তার মেয়েদের ছেঁড়া ফাটা ইউনিফর্ম সেলাই করতে লাগলো। পরের দিন কাজল ও গুঞ্জন আবারও তার মায়ের সেলাই করে দেওয়া সেই ইউনিফর্ম পরে স্কুলে গেল। তখন গুঞ্জন বলল, মা, এ কি আজও সেই আঙ্গুরের হালুয়া আর রুটি বানিয়েছো? আমরা কতদিন ধরে এটা খাচ্ছি। আমাদেরকে একটু সবজি টবজি রান্না করে খাওয়াতে পারো না মা? মামনিরা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। বাজারে সবজির এত দাম, যদি সবজি কিনে খাওয়ায় তাহলে পুরো মাসের খরচ কি করে চালাবো? যা আছে এটাই খেয়ে স্কুলে যাও। তাছাড়া সেলাইয়ের কাজও আমার হাতে অনেক কম আসছে। আজকাল তো সবাই রেডি কাপড় তৈরি করে, বাজার থেকে রেডি জামা কিনেই মানুষ পরে। মা, মানুষের গাছে তো সিজনাল আঙ্গুর ধরে, কিন্তু আমাদের আঙ্গুরের গাছে সারা বছর আঙ্গুর ধরে কেন মা? জানি মামনি, আমিও জানি না। আমাকে তো এই আঙ্গুর গাছটা দিয়েছিল একজন বুড়ি মা। উনি অনেক ক্ষুধার্ত ছিলেন, আমি ওনাকে খাবার খাইয়ে দিয়েছিলাম। উনি খুশি হয়ে আমাকে আঙ্গুরের চারা দিয়েছিল। ওই আঙ্গুরের চারাটাই আমি উঠানে লাগিয়েছি। তারপর থেকে আঙ্গুর গাছটি বড় হয়ে এইরকম আঙ্গুর হতে শুরু করে। আমি চারাটিতে প্রতিদিন পানি দিতাম, অনেক যত্ন করতাম। কয়েক মাসের মধ্যেই এমনটা হয়ে গেল। ওই যে সেই আঙ্গুর ধরলো, এরপর থেকে আর কখনোই আঙ্গুর শেষ হয় না। এই আঙ্গুর দিয়েই তো আমরা আমাদের সংসার চালাই। এভাবে আরও কিছুদিন কেটে গেল। একদিন লীলাবতী সেলাই মেশিনে বসে কাপড় সেলাই করছিল। তখন সে বলতে লাগলো, আরে অনেকক্ষণ হয়ে গেল, আমার 3 মেয়ে তো বাসায় ফিরছে না, গেলটা কোথায়? মনে হয় বাড়ির বাইরেই খেলছে। যাই তো দেখি তো। এ কথা বলে লীলাবতী মেয়েদের খোঁজার জন্য বাইরে গেল। বাইরে গিয়ে দেখলো তার 3 মেয়ে মোহনদাসের মদের বোতল নিয়ে খেলা করছে।
এই দৃশ্য দেখে লীলাবতী প্রচণ্ড রেগে গেল আর তার 3 মেয়েকে বকতে শুরু করলো। আরে তোমরা কি শুরু করেছো তিনজন? তোমাদের বাপ কি কম আছে নাকি যে তোমাদেরকে শুরু করতে হবে? যাও যাও ভেতরে যাও। এভাবেই বকতে বকতে লীলাবতী তার 3 মেয়েকে ঘরের মধ্যে নিয়ে গেল। কারণ লীলাবতী কখনোই চাইতো না যে তার স্বামীর খারাপ অভ্যাস তার 3 মেয়ের ওপরে যাক। কারণ মোহনদাস তো পরিবারের কোনো দায়িত্বই নিত না। সে দিন রাত সবসময় নেশাতেই মগ্ন থাকত। এজন্য লীলাবতী একাই তার 3 মেয়ের ভবিষ্যৎ সম্পর্কে ভাবত। সে লোকদের কাপড় চেয়ে চেয়ে এনে সেলাই করত। শুনুন, আমি জানি আপনি অনেক ভালো করে লেহেঙ্গা সেলাই করেন, এই জন্যই লেহেঙ্গার কাপড়গুলো আপনাকে দিলাম। এই কাপড়গুলো অনেক দামি, তাই আমি আশা করছি খুব ভালো করে আপনি সেলাই করবেন। আর একটি কথা ভালো করে মনে রাখবেন, এই কাপড়ের জন্য কোনো দাগ না লাগে। যদি নষ্ট হয়ে যায়, দাগ লেগে, তাহলে কাপড়ের দাম কিন্তু আপনাকেই দিতে হবে। ওই লেহেঙ্গাগুলো সেলাই করলে লীলাবতী পুরো 50,000 টাকা পাবে। লেহেঙ্গাগুলো সেলাই করে লীলাবতী তার সংসারের উন্নতি করতে চাইছিল। এই জন্য এক এক করে প্রচণ্ড চেষ্টা ও পরিশ্রমে সে লেহেঙ্গাগুলো সেলাই করতে শুরু করলো। যখন এক এক করে 3টি লেহেঙ্গা সেলাই হয়ে গেল, তখন মোহনলাল আবারও বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় ফিরল ও বলল, হ্যাঁ, আমি সব টাকা জুয়া খেলে হেরে গিয়েছি, আমাকে আরো কিছু টাকা দে, আমি মদ খাবো। আমার কাছে কোনো টাকা নেই, তুমি যাও এখান থেকে, আমাকে আমার কাজ করতে দাও। লীলাবতীর কথা শুনে মোহনলাল অনেক রেগে গেল। সে তার মদের বোতলের সব মদ তার তৈরি করা লেহেঙ্গার উপরে ঢেলে দিল। মদ ফেলার কারণে সবগুলো লেহেঙ্গার কাপড় নষ্ট হয়ে গেল। দুঃখে কষ্টে লীলাবতী খুবই কান্না করতে লাগলো। হে খোদা, হে কি হলো, সবই তো শেষ হয়ে গেল। দেখ, দেখেছিস আমাকে টাকা না দেওয়ায় তোর কি পরিণাম হলো, দেখ। এ কথা বলে মোহনলাল বাড়ি থেকে চলে গেল। লীলাবতী কান্না করতে করতে বাড়ির আঙিনায় লাগানো সে আঙ্গুরের গাছের নিচে বসলো। অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। হে খোদা, আমি কোত্থেকে এত টাকা ফিরিয়ে দেব? এত দামি লেহেঙ্গা আমি কি করে ফিরিয়ে দেব? এখন আমার জীবন দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। লীলাবতী এটা বলতে না বলতেই হঠাৎ করে সেই আঙ্গুরের গাছটি দুলতে শুরু করলো আর গাছের মধ্যে থেকে আওয়াজ আসলো, লীলাবতী, এভাবে হার মানলে হবে না। তোমার মেয়েদের জন্য তোমাকে এভাবেই লড়াই করতে হবে। আর আমি তো আছি, আমি তোমাকে সাহায্য করব। আরে কে কে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে আমি তো সেই, যার নিচে দাঁড়িয়ে তুমি দুঃখের কথা বলছো। আমি তো আঙ্গুর গাছের নিচে বসে আছি। একটি আঙ্গুরের গাছ কি করে কথা বলতে পারে? কারণ আমি হলাম জাদুর আঙ্গুর গাছ। আমি কয়েক বছর থেকে তোমাকে আর তোমার মেয়েদেরকে দেখছি। তোমরা অনেক কষ্টে জীবন কাটাচ্ছ আর তোমরা কখনোই হার মানো না। তাই আজ ভাবে হার মানতে দেখে আমি আর সহ্য করে থাকতে পারলাম না। তাই তোমাকে সাহায্য করার জন্য আমি আমার আসল রূপে ফিরে এসেছি। তাই বলছি, এই নাও, এই যে এটা হচ্ছে আমার জাদুর দ্বারা তৈরি জাদুর আঙ্গুরের ফ্রক। এই 3টি জাদুর আঙ্গুরের লেহেঙ্গা তোমার 3 মেয়েকে পরিয়ে দাও। এরপরে জাদুর লেহেঙ্গার কাছ থেকে তোমরা যা চাইবে তাই পাইবে। এ কথা শুনে লীলাবতী প্রচণ্ড খুশি হলো। সে তার জাদুর 3 আঙ্গুরের লেহেঙ্গা তার 3 মেয়েকে পরিয়ে দিল আর বলল, হে জাদুর আঙ্গুরের লেহেঙ্গা, তুমি আমার সেলাই করা লেহেঙ্গাগুলোকে আগের মতো ঠিক করে দাও। লীলাবতী এ কথা বলার সঙ্গে সঙ্গে আঙ্গুরের গাছের দেওয়া সেই জাদুর আঙ্গুরের লেহেঙ্গাগুলো চকমক করতে শুরু করলো। আর লীলাবতীর সেলাই করা সেই লেহেঙ্গাগুলো আবারও আগের মতো ঠিক হয়ে গেল। এসব দেখে লীলাবতী প্রচণ্ড খুশি হলো। এরপর ফটাফট লীলাবতী তার তৈরি করা 3 লেহেঙ্গা কাস্টমারের কাছে দিয়ে দিল। কাস্টমার সেলাই করা লেহেঙ্গার পরিবর্তে তাকে 50,000 টাকা দিল। সেই টাকা দিয়ে লীলাবতী একটি দর্জির দোকান খুলল আর অতিরিক্ত বাকি টাকা দিয়ে সে তার মেয়েকে স্কুলে ভর্তি করে দিল আর তার 3 মেয়ের জন্য নতুন স্কুলের ইউনিফর্ম কিনল। ওই দিনের পর থেকে লীলাবতী জাদুর আঙ্গুরের লেহেঙ্গা দ্বারা তার সকল প্রবলেম সলভ করত আর একটি নতুন বাড়ি তৈরি করে সেখানেই তার মেয়েদের সঙ্গে হাসি খুশিতে বাকিটা জীবন কাটাতে লাগলো।